ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো প্রচার করা যাবে না। প্রচারের জন্য ব্যবহার করা যাবে না মসজিদ, মন্দির সহ কোনো ধর্মীয় উপাসনালয়। এছাড়াও আছে কিছু বিধান, কিন্তু কতটা মানা হচ্ছে আচরণবিধি? একজন নির্বাচন বিশেষজ্ঞ মনে করেন আচরণবিধি মানাতে নতজানু ভূমিকা কমিশনের। আর বিশ্লেষকরা বলছেন শুরুতেই থামাতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শাহনাজ শারমিনের রিপোর্ট। 22 জানুয়ারি থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত গণসংযোগ চালাতে পারবেন প্রার্থীরা। এবার প্রচারে যে কোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। বিতরণ করা যাবে লিফলেট ও হ্যান্ডবিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয় এমন উপাদান ব্যবহার করা যাবে না। অথচ নির্বাচনী প্রচারের শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে পোস্টার। উস্কানিমূলক বক্তব্য দিয়ে আরও কয়েকজন প্রার্থী শোকজের মুখে পড়েছেন। এ ধরনের বক্তব্য চলছে সমান তালে। আচরণবিধির 15 অনুচ্ছেদে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না। একই সাথে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয় এবং কোনো সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো যাবে না। প্রার্থীরা হরহামেশাই এসব লঙ্ঘন করছেন। নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলছেন, নির্বাচন কমিশন এই বিষয়ে নতজানু আচরণ করছে। না, নির্বাচন কমিশন তো নতজানু। নির্বাচন কমিশন আমাদের সংস্কার প্রস্তাবগুলো তারা গ্রহণ করে নাই, এগুলো প্রয়োগও করছে না। এবং যারা কিছু কিছু বক্তব্য দিচ্ছে যেটা ন্যাক্কারজনক। অভিজ্ঞতা থেকে ইসির সাবেক এই কর্মকর্তা মনে করেন শুরুতেই এসব সামাল না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এরকম কোনো বক্তব্য যা সমাজকে বিভাজিত করে তা কোনো পক্ষরে দেওয়ার কোনো আমাদের সংবিধান অনুযায়ী অধিকার নাই। যদি ইলেকশন কমিশন তাৎক্ষণিকভাবে থামাতে পারে, যে প্রথম যিনি করলেন তাকে যদি ইলেকশন কমিশন আওতায় আনতে পারে, তাহলে থেমে যায়। তবে দায় কি শুধুই কমিশনের? রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসা উচিত বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। তার মতে দলগুলো নিজেদের প্রার্থীর গণসংযোগ নিয়ে নীতিমালা তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলো আচরণবিধি সমানভাবে মানছে না। রাজনৈতিক দলগুলোর দায়িত্বই এক্ষেত্রে প্রধান, যে তারা আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু রাখবেন, প্রতিযোগিতাপূর্ণ রাখবেন এবং সুস্থ প্রচারণার মাধ্যমে এই প্রতিযোগিতায় ফলাফল নির্ধারণ হবে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর বিরুদ্ধে জেল, জরিমানা ও তাৎক্ষণিক দণ্ডের বিধান আছে। আর অপরাধ গুরুতর হলে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও দেওয়া আছে নির্বাচন কমিশনকে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। জেলায় জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার জমজমাট হয়ে উঠছে। এই প্রচার এখন ভোট চাওয়ার নানা কৌশল যেমন রয়েছে, তেমনি রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। ভোলায় তারেক রহমানের উপর আস্থা রাখার আহ্বান জানান বিজেপি প্রার্থী আন্দালিব পার্থ। অন্যদিকে বগুড়ায় প্রচারে বিএনপির বিরুদ্ধে বাধা দানের অভিযোগ এনেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলা সদরের উত্তর দিঘলদি ইউনিয়নের বালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ ভিড়ে জমজমাট হয়ে ওঠে মঙ্গলবার বিকেলে। ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে আসে মিছিলের পর মিছিল। গরুর গাড়ি নিয়ে ভোলা 2 আসনে লড়ছেন বিএনপি জোট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সভায় জোটের বড় শরিক বিএনপি প্রধান তারেক রহমানের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ভোটারদের তারেক রহমানের উপর বিশ্বাস রাখতে বলেন তিনি। জামায়াতকে ইঙ্গিত করে পার্থ বলেন, কেউ যদি জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। এদিকে নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন সোনাইমুড়িতে নির্বাচনের প্রচারে বলেছেন, 12 ফেব্রুয়ারি ভোটে দেশের মানুষ যদি বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসন দেয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার নেতৃত্বে জাতি পাবে এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই জাতিকে নতুন একটা বাংলাদেশ দিতে চাই, যেখানে মানুষ শান্তি থাকবে, থাকবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী 4 আসনের প্রার্থী ABM মোশাররফ হোসেনের সমর্থনে কলাপাড়ায় গণমিছিল হয়েছে।
জামালপুর 1 দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাজমুল হক সাইদির সমর্থনে বক্সিগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটের নেতাকর্মীরা। চাঁদপুর 3 আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হাইমচর উপজেলার 6 নম্বর চর ভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবাইর শিমুল দলবল সহ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সম্মান। এদিকে বগুড়ায় বিএনপির কর্মী ও সমর্থকরা কেটলি মার্কার প্রচারে বাধা ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জোট সদস্য নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাতে বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এদিকে গণভোটে হ্যাঁ, শাপলাকলি ও 11 দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার রাতে কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত নির্বাচনী পদযাত্রা কর্মসূচিতে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 11 দলীয় জোট সরকার গঠন করলে প্রথম 1 মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে। নির্বাচিত হয়, যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা কুমিল্লা বিভাগ প্রথম 1 মাসের মধ্যেই বাস্তবায়ন করব। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ফরিদপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ফরিদপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ বলেছেন, এই নির্বাচন এত সহজ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে একটি দুর্বল সরকার ক্ষমতায় আসুক, এমনটি চায় একটি দেশ। হাসান আহমেদ, 71। নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এই আমেজের বাইরে নন নেত্রকোনার হাওরের নারীরা। সারা বছর হাওরের সাথে যুদ্ধ করে টিকে থাকা নারীরা ভাবছেন নির্বাচন নিয়ে। তারা চাইছেন এমন প্রতিনিধি আসুক যারা নারীদের শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও জীবিকার নিরাপত্তা দেবেন। মির্জা হৃদয় সাগরের তথ্য, ছবিতে রিপোর্ট। বছরের বড় একটি সময় পানিবন্দী থাকে নেত্রকোনার বিস্তীর্ণ হাওর এলাকার জনপদ। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। বিশেষ করে নারীদের জীবন কাটে খুবই কষ্টে, তাই নির্বাচন নিয়ে থাকে না কোনো প্রত্যাশা। আগাম বন্যা, ফসলহানির ঝুঁকি আর চিকিৎসা সংকট নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় এখানকার নারীদের। এছাড়া শিক্ষা ও নিরাপত্তাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এবারও নারীদের প্রত্যাশা নির্বাচিত জনপ্রতিনিধিরা এসব সংকট দূর করবেন। একটা হসপিটাল তা হোক ভালো, আর বুধ মানুষ হোক, স্কুল চাই, একটা স্কুল দেখুন। আগামী সরকার যে আইব তার কাছে আমরা আশা করি একটা গার্মেন্টস হোক, আমরা যাতে কাজকর্ম করে খাইতে পারি। সরকার যদি আইয়ে আল্লাহ রহমত করে বা আমরা রেখে দেয়, আমরা আলো বস্তা দেখে যদি কয় রাস্তাঘাট ঠিক করে দিতে রাস্তাঘাট ঠিক করে দিব। দ্রুত যে চিকিৎসা ব্যবস্থা এটা করা সম্ভবই না। ছেলে মেয়ে শিক্ষার হার একেবারে নাই বলেই চলে। এখানকার নারীরা চান যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা শুধু নির্বাচনের সময় নয়, দুর্যোগ আর সংকটের সময়ও তাদের পাশে থাকবেন। নারীদের ক্ষেত্রে কয়েকটা বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আর কি। হাওড়ের সমগ্র মানুষের জন্য নেওয়া দরকার। সারা বছর যেন নারীরা কর্ম পায় এবং সে যে কাজটা করে সেই কাজটার জন্য স্বীকৃতি হয়, এবং নারীদেরও আসলে শুধু ঘরে বাইরে 2 জায়গায় যে কাজ করতেছে সেই জায়গাটা হচ্ছে আরো বেশি গুরুত্বের সাথে আমাদের সকলের তুলে ধরা দরকার। নেত্রকোনা জেলায় নারী ভোটারের সংখ্যা 10,07,471 জন। এর মধ্যে হাওড়ে নারী ভোটার আছেন 1,84,984 জন। মনিরা কাজুরি, 71। চাঁদপুরের চরাঞ্চলে দুর্গম এলাকায় নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের বিশেষ কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে সদরের ইব্রাহিমপুর চর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন ভুইয়া। আল আমিন, কোস্টগার্ড আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে? তাছাড়া এই কার্যক্রম কতদিন চলবে? ধন্যবাদ মৌতুষী। কোস্টগার্ড এখন যে কার্যক্রমটা পরিচালনা করছে চাঁদপুরের যে দুর্গম চরাঞ্চলের এলাকা আছে এরকম 23টি কেন্দ্রে, যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় সাধারণত, যেহেতু চরাঞ্চল, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 23টি কেন্দ্রতে তারা বিশেষ অভিযান পরিচালনা করছে। সেখানে কি নির্বাচনে কোনো সহিংসতা হয় কিনা বা ভোটাররা যেন ভোট দিতে পারেন নির্বিঘ্নে, সেই বিষয়ে তারা সচেতনতা করছেন। এই কার্যক্রমটি শুরু হয়েছে গত 18 তারিখে, যা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 28 দিনের মোট কার্যক্রম। আমরা এখন যুক্ত হব ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ আহমেদের সাথে। উনি বলবেন আমাদের কাছে যে কিভাবে এবং কেন কি এই কার্যক্রমটা পরিচালনা করছেন।
আচ্ছা, প্রতিবারই যখন জাতীয় নির্বাচন হয় বাংলাদেশ কোস্টগার্ড অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মতোই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করে থাকে। তো এটি ধারাবাহিকতা এবারেও আমরা এই দুর্গম চরাঞ্চল যেখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারে না, আমরা নৌপথে আসি, স্থলপথে আসি এবং এই নির্বাচন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করি যেন স্থানীয় জনগণ নিশ্চিন্ত মনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদেরকে যেন ভয় ভীতি দেখিয়ে কেউ যেন তাদেরকে বাধা না দিতে পারে। অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কমিটেড, আমরা চেষ্টা করি এবং চেষ্টা করে চলেছি যেন স্থানীয় লোকজন সর্বতভাবে এখানে ভোটাধিকার প্রয়োগ করতে আসে এবং তাদেরকে যেন ভয় ভীতি দেখে কোনোভাবে আটকে না রাখা হয়। এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। মটুসি, যেমনটা জানলাম আমরা আসলে ঢাকা জোনের অধীনে প্রায় 39টি কেন্দ্র রয়েছেন দায়িত্বে তারা। এই 39টি কেন্দ্রের মধ্যে চাঁদপুরের 23টি, সেই 23টিতে গত 18 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই 28 দিনের কার্যক্রম তারা পরিচালনা করবেন। ধন্যবাদ আলমিন আপনাকে। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে 6 জন কৃষককে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার ওয়াইকং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন জমির শফি আলম, আলম প্রকাশ মাহাত আলম, জাহিদ হোসেন প্রকাশ মুন, মোজাহের ও মুস্তাক। তারা ওয়াইকং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। স্থানীয়রা বলছেন কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন জানান, প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ অপহরণের শিকার হয়। টেকনাফের ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় 200 বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার রাতে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সার সহ মিনি ট্রাক জব্দ করা হয়। গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বাবু জানান, জেলার পলাশবাড়ী উপজেলার ডিলার মেসার্স রামচন্দ্র সাহা মহিদিপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার গোডাউন থেকে উত্তোলন করে মহিদিপুর ইউনিয়নে না নিয়ে সদর উপজেলার দারিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শহরের কদমতলী এলাকায় সন্দেহ হলে স্থানীয়রা সারবাহী মিনি ট্রাক আটকে কৃষি অফিসে খবর দেন। এতে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা গিয়ে সারসহ মিনি ট্রাকটি সদর উপজেলা পরিষদে নিয়ে যায়। পরে জেলা কৃষি বিভাগের জিম্মায় দিয়ে ট্রাক চালক মিন্টু মণ্ডলকে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণ এবং সহজ শর্তে ঋণ এসবকে অগ্রাধিকার দিয়েই জাতীয় পোল্ট্রি নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা রক্ষা পাবে। নীতিমালাটি শিগগিরই চূড়ান্ত অনুমোদনের পর জারি করা হতে পারে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গাজীপুরে শমশের আলীর ক্ষুদ্র খামার বহু লোকসানের পরও ধরে রেখেছেন বাপ দাদার এই খামার, কিন্তু এখন আর চলছে না। মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধ সহ নানা জিনিসের দাম বৃদ্ধিতে খামারটি এখন লোকসানে। দেশের প্রায় 60 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত, যার প্রায় 40% নারী। আবার এই খাত দেশের মোট দেশজ উৎপাদনে প্রায় 2%। প্রতি বছর গড় প্রবৃদ্ধি 3% বেশি। সাম্প্রতিক বছরগুলোতে পোল্ট্রি খাতে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়েছেন। অনেকে ছেড়ে দিয়েছেন এই ব্যবসা। তাদের রক্ষায় জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026 খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শীঘ্রই চূড়ান্ত অনুমোদন পাবে এই নীতিমালা। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে, যে খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা বাংলাদেশের আপামর জনসাধারণকে এটার জনসাধারণ বেনিফিট পাবেন। যে বাজারে পোলট্রির বাচ্চা এবং খাদ্যের যে দাম, সেটা কিভাবে খামারি, প্রান্তিক খামারি পর্যায়ে সহনীয় রাখা যায় এবং বাজার ব্যবস্থার উন্নয়ন করা যায়। আমদানি এবং রপ্তানি ইস্যুগুলো আছে। পোলট্রির বাচ্চা যে গ্র্যান্ড প্যারেন্ট স্টক বা একদিনের বাচ্চা আমদানিতে
খসড়া নীতিমালায় মোট 12টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ, ইমার্জিং ও রি-ইমার্জিং রোগ শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, খাত জুড়ে নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা, ওষুধের মান নিয়ন্ত্রণ ও কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেয়া হয়েছে। কিছু অবজারভেশন আছে, সুপারিশ আছে, সেগুলো কারেকশন করে মন্ত্রী পরিষদ বিভাগ ফাইনাল অনুমোদন দিলে এটা জিও হবে আর কি, জারি হবে, গেজেট নোটিফিকেশন হবে। যেদিন থেকে গেজেট নোটিফিকেশন হবে সেদিন থেকেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা সহ সংশ্লিষ্ট সকলেরই ওই দিন থেকে এটা বাস্তবায়ন শুরু হবে আর কি। এই নীতিমালায় গুরুত্ব দেয়া হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষাকে, যেখানে ছোট বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণে জোর দেয়া হয়েছে। ব্যাংক ঋণের নিয়ম সহজ করতে বলা হয়েছে। এর আগে 2008 সালে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা প্রথমবারের মতো জারি করা হয়। মেহেদী হাসান, 71, ঢাকা।